প্রিয় দর্শক, ভিশন 24 টেলিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিনা চৌধুরী। দেশ এবং বিদেশের সমসাময়িক বিষয়াবলী নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান আলাপ শুরু করছি। বরাবরের মতো আমাদের সাথে রয়েছে ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চিফ এডিটর গাজী সালাউদ্দিন মাহমুদ মিম। মিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং মিম, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপা, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে হয়ে গেল নির্বাচন, এবং এই নির্বাচনের ফলাফল বিভিন্ন মতামতের প্রেক্ষিতে কিছুটা অপ্রত্যাশিত। বিএনপি যেমন প্রত্যাশার চেয়ে বেশি আসন পেয়েছে, তেমনি ঘটনা ঘটেছে জামাতের ক্ষেত্রেও। পাশাপাশি এনসিপি দলটি তাদের প্রত্যাশিত আসন আসলে পায়নি। এই অবস্থায় দেশি এবং বিদেশি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু হয়েছে। তারপরও কিছু কথা কিন্তু রয়েই যাচ্ছে। দর্শক, আপনি কি ভাবছেন এই নির্বাচনের ফলাফল নিয়ে, এবং এর পেছনে বিশ্লেষণগুলো আসলে কি? এর পেছনে কোন মনস্তত্ত্ব কাজ করছে? এসব নিয়েই আজকে আমাদের আয়োজন। তুমি প্রথমেই আমি তোমাকে যেই কথাটা বলবো যে জুলাই আন্দোলনের পর থেকে ইউনূস ক্ষমতা নেওয়ার পর ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে দেশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন আলোচনায় অনেক সংশয় প্রকাশ করেছে। এবং এই সংশয়টিও প্রকাশ করেছে যে দেশে ইলেকশন হলে আসলে জামাত সরকার গঠন করবে এবং দেশে একটা আফগানিস্তানের মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে। এই আশঙ্কাটি অত্যন্ত ব্যাপক ছিল এবং ইলেকশনের আগের দিন পর্যন্ত অনেকেই এই আশঙ্কায় ভুগছিল। তো এই আশঙ্কাটি কেন আসলে ছড়িয়েছিল, এই হাইপটির পিছনে আসলে কি ধরনের মনস্তাত্ত্বিক বিষয়াবলী কাজ করেছে বলে মনে করো তুমি? আপা, অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রশ্নের সঙ্গে আপনার প্রথম যে কথাটা বলেছেন যে প্রত্যাশার সঙ্গে মিল নেই, এই সঙ্গে আপনার এই প্রশ্ন এবং আপনার ওই কথাটার সঙ্গে একটা ইন্টার রিলেশনশিপ আছে, একটা লিঙ্ক আছে, কোরিলেশন আছে। আমি সেই জায়গাটায় আসছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে একটা হাইপ উঠেছিল, আসলে এটা কিন্তু উঠেছিল মূলত সোশ্যাল মিডিয়ার কারণে। এবং আপনি দেখেন, এটা সোশ্যাল মিডিয়ার কারণে এভাবে বলবো, জামাতে ইসলামী রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু জামাতে ইসলামী যে যে স্টাইলে রাজনীতি করে, ওদের রাজনৈতিক সাংগঠনিক শক্তি কিন্তু অনেক গোছানো এবং শক্তিশালী। এবং এই যুগে, ইন্টারনেটের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে, তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া একটা শক্ত অবস্থান আছে, যেটা বিএনপির কিন্তু নাই। গ্রামে গঞ্জে যে ভদ্রমহিলা খেতে পায় না, দরিদ্র, তার কাছে সোশ্যাল মিডিয়ার কোনো ভ্যালু নাই। অনেকে আছে সোশ্যাল মিডিয়া জিনিসটাই বোঝে না। কিন্তু যারা জামাতি রাজনীতি করে তারা কিন্তু বিষয়টা ভিন্ন। ফলে পড়াশোনা করে, হ্যাঁ, রাইট, রাইট। যে কারণে আপনি যে বক্তব্যটা দিলেন, আপনার বক্তব্যটাও আপনার মনস্তত্ত্বে এসেছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই বা মিডিয়া থেকে। আপনি টরন্টোতে বাস করেন, ফলে ওই সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার যে বিষয়টা সেটা কিন্তু বাস্তবতাকে রিফ্লেক্ট করে না, যে কারণে এটা হচ্ছে। এখন প্রত্যাশার কথা যে বলছিলেন, আমি কিন্তু আপনার সঙ্গে আগে আলোচনা বলেছি যে জামাত কিন্তু 70 থেকে 80টার বেশি আসন কোনোভাবেই তারা পাবে না। আমার নিজস্ব একটা ক্যালকুলেশন আছে। এখন ধরেন টোটাল আসন 300, যদি জামাত 70 বা 80টা পায়, তাহলে বাকি থাকে 220টা। বাকি দলকে বিএনপি, এনসিপি। এনসিপি নতুন দল। এনসিপি, যারা এনসিপি নিয়ে উচ্চাশা করেছিল, আমি বলবো তাদের বাংলাদেশের রাজনীতি শুধু না, রাজনীতির যে একটা পরিক্রমা, সেটা সম্পর্কে হয়তো অভিজ্ঞতা কম কিংবা পড়াশোনা কম। এই প্রসঙ্গে একটু বলি, 1973 সালে জাসদ যখন নির্বাচনে অংশ নেয়, তখন কিন্তু জাসদের জনপ্রিয়তা অনেক বেশি হওয়ার কথা ছিল এবং ঘাঘু ঘাঘু ছাত্রনেতারা কিন্তু জাসদের সঙ্গে ছিলেন। 1973 সালে নির্বাচনে অনেক ভোট কারচুপি হয়েছে, তারপরও সেই সময় জাসদে যারা রাজনীতি করতেন তারা কিন্তু অনেক সাক্ষাৎকারে, অনেক বইতে বলেছিলেন তাদের আসলে প্রত্যাশার জায়গা ছিল সর্বোচ্চ 15টি আসন 73 সালে। কিন্তু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ কিন্তু সেই 15টা দিতেও তাদের নারাজ ছিলেন, যে কারণে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। এখন দেখেন, এনসিপি তৈরি হয়েছে মাত্র সেদিন। এনসিপি তৈরি হওয়ার পরে যতই আপনি আবেগ থেকে একটি রাজনৈতিক দল তৈরি হোক না কেন, নির্বাচনের মাঠে, ভোটের মাঠে ভোট আদায় করা, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। এটা হুট করেই হয় না। শুধু প্রচারণা না, তার একটা ভিত্তি থাকতে হয়, যেটা কিন্তু তৈরি হয় না। আরেকটু বলি এখানে, এবং আপনি দেখেন এনসিপি যে কাজটা করেছে, এনসিপি কিন্তু জামাতের সঙ্গে জোট করেছে
এনসিপি রাজনৈতিক দর্শন কি? এনসিপি রাজনৈতিক দর্শন তারা এখনও ঘোষণা করে নাই, কিন্তু আমরা তাদের রাজনীতি এবং তাদের ব্যক্তিদের দিয়ে যেটা বুঝি, তাদের রাজনৈতিক দর্শন কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। অন্যদিকে জামাতে ইসলামের রাজনৈতিক দর্শন হচ্ছে ইসলামী, তারা ইসলামী জাতীয়, যদিও তারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে কিনা এই বিষয়ে তারা কিন্তু স্পষ্ট করেনি তাদের কথা, যেখানে সমালোচনা হয়েছে। ফলে আমি এনসিপিকে তো বড় কিছু আশা করি না। জি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই নির্বাচনে আমার মনে হয়েছে ফলাফলটি অপ্রত্যাশিত। প্রথমত নির্বাচনী হাইপ ছিল যে জামাত সরকার গঠন করছে, এবং আওয়ামী শাসন আমলে এই কথাটা আমরা অসংখ্যবার শুনেছি যে দেশে যদি আওয়ামী লীগ না থাকে, দেশ সঙ্গে সঙ্গে আফগানিস্তান হয়ে যাবে, দেশকে পাকিস্তান নিয়ে নিবে এবং দেশে মৌলবাদের উত্থান ঘটবে। এই ভয়টা, এই জুজুর ভয়টা সবসময়ই ছিল, এবং নির্বাচনের আগে ভয়টা আরো বাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেকেই খুবই আশঙ্কায় ছিলেন। পাশাপাশি অনেকে আশা করেছিল যে এনসিপি অনেকগুলো আসন আসলে পাবে, কারণ জুলাই আন্দোলনের পরে এনসিপির যে তরুণ যোদ্ধারা ছিল তাদের উপর আমাদের অনেক প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশার কারণে আমরা মনে করেছিলাম যে এনসিপি হয়তো অনেক ভালো করবে। যেমন তাসলিম যারা জিততে পারেননি, কিন্তু তাসলিম জারার যে অবদান বা জুলাই আন্দোলনের সময় তার প্রতি যে আমাদের ভরসাটা ছিল, সেটা এই নির্বাচনের ফলে আসলে প্রতিফলিত হয়নি। তো এই যে দুটো ব্যাপার, যে জামাত চলে আসছে, মৌলবাদ সরকার চলে আসছে, এই ভয়টা, পাশাপাশি এনসিপির জিততে না পারা, এই দুইটা বিষয় আসলে কিভাবে কাজ করছে? প্রথমে আমি বলবো যে এটা আসলে অপ্রত্যাশিত না, যে ফলটা হয়েছে সেটা শতভাগ প্রত্যাশিত। এটাই হবার কথা ছিল। আপনি যদি রিয়েলিস্টিক চিন্তা করেন, আপনি যদি আবেগের জায়গা থেকে চিন্তা না করেন। আবেগের জায়গা, যেমন বললাম যে তাসনিম যারার কথা বলা হয়েছে, একটা জিনিসকে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা একটা স্পিরিট, সেটা হলো সেই সরকারকে ক্ষমতা থেকে নামানোর একটা বিষয়। আরেকটা জিনিস দেখেন, এই জুলাই আন্দোলনটা যে শুরু হয়েছিল, জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু একটি কোটা আন্দোলন হিসেবে, কোটা বিরোধী আন্দোলন হিসেবে। পরবর্তীতে সেটা যখন সরকার পতনে আন্দোলনের দিকে যায়, তখন কিন্তু শুধুমাত্র ওই কতগুলো ব্যক্তি যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তারাই শুধুমাত্র থাকে নাই। তারা যদি শুধুমাত্র থাকতো তাহলে আন্দোলনটা কিন্তু এইভাবে সফল হতো না। সব দেশের সকল মানুষ কিন্তু এর সঙ্গে পার্টিসিপেট করেছিল, এমনকি বিএনপির লোকজনও তো করেছিল। এই যে 17 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে অনবরত একটা প্রতিবাদ জারি রাখা, এই কাজটা তো মাঠে বিএনপি করেছিল। আপনি দেখেন এই 17 বছরে গুণ খুম যত যাই বলেন না কেন, সব কিন্তু বিএনপির বিপক্ষে গিয়েছে, বিএনপির লোকজন এখানে হয়েছে। এখানে আমি একটু দ্বিমত করতে চাই মিম। সেটা হচ্ছে, তুমি যে বলছো গত 17 বছরে মাঠে বিএনপি মোটামুটি বিরোধী একটি দলের ভূমিকা পালন করেছে, কিন্তু বিএনপির কোনো নেতা তো আসলে মাঠে ছিলেন না। তারেক জিয়া ছিলেন লন্ডনে, খালেদা জিয়া ছিলেন জেলে। তাহলে বিএনপি মোটিভেশন কোথায় পেয়েছিল? ওই যে তারেক, যে খালেদা জিয়া জেলে ছিলেন, এটাই তো মোটিভেশন। খালেদা জিয়া যে জেলে ছিলেন, খালেদা জিয়া যে কম্প্রোমাইজ করেন নাই। অনেক সময় কি বক্তৃতা বিবৃতি শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি জারি রাখা না। বেগম খালেদা জিয়াকে যে অনবরত বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে, ওনাকে ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করা হয়েছে, বিএনপিকে ত্রিখণ্ডিত করা হয়েছে, চেষ্টা করা হয়েছে বিএনপি কোনো একটা অংশকে কোনোভাবে নির্বাচনে নিয়ে আসলেই তো নির্বাচনটা বৈধতা পায়। তাহলে আমরা 18 এক কথায় 24-এ বলতে পারি যে খালেদা জিয়ার প্রতি যে অত্যাচার অবিচার হয়েছে, এবং উনার যে নীরবে সহ্য করে যাওয়া এবং হ্যাঁ, আপোষহীন থাকার যে দৃঢ় মনোবল উনি প্রকাশ করেছেন, সেই বিষয়টি বিএনপির নেতা অবশ্যই। কর্মীদেরকে শক্তি জুগিয়েছে এবং তাকে আরো বেশি শ্রদ্ধেয় করে তুলেছে। হ্যাঁ, সেটা তো একটা দিক বলেন। আর তো ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রেশার যে জারি রাখা, চাপ জারি রাখা, রাজনৈতিক যে চাপ, সে বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা, এবং কার্যত উনি কিন্তু ওনার লাইফ স্যাক্রিফাইস করেছেন। কার্যত কিন্তু উনি ওনার লাইফ স্যাক্রিফাইস করেছেন। উনাকে মেরে ফেলা হয়েছে খুবই ইনডিরেক্ট ভাবে, ইনডিরেক্ট এবং ভাবে, উনি হ্যাঁ। তিলে তিলে মরেছেন নিজের ইচ্ছায়। নিজে জানেন, উনি জানেন। উনি একটু কম্প্রোমাইজ যদি করতেন, যে উনি যদি বলতেন ঠিক আছে আমাকে 60টা আসন দাও, আমি বিদেশ চলে যাব, আওয়ামী লীগ খুব সানন্দ দিতেন, এবং উনি পরের জীবনটা খুব আনন্দের সাথে পৃথিবীর যে কোনো দেশে নাতি নাতনি নিয়ে উনি কাটাতে পারতেন। কিন্তু উনি কিন্তু সেটা করেন নাই। এটাই তো এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটা, এবং মাঠে বিভিন্ন ছোট ছোট কর্মসূচি ছিল। আরেকটা জিনিস দেখবেন, আওয়ামী লীগের টার্গেট ছিল তো বিএনপি, যে বিএনপি কিছু একটা করতে পারে, ওই জন্য সবসময় তার ফোকাসটা ছিল বিএনপির উপরে। কিন্তু জুলাই আন্দোলন যখন হয়, তখন তো শেখ হাসিনা মনে করছে এটা আবার কী জিনিস, পোলাপান আন্দোলন করতেছে, এটা 2 দিনে সে গুরুত্বটা হবে দেন। এটার থেকেই যে একটা স্ফুলিঙ্গ হতে পারে,
সেটা তার ধারণা ছিল না। আর একটা জিনিস সংক্ষেপে, এটা আমি আগেও বলছি, আপনি একটা বিস্ফোরণ ঘটাইতে হলে কি লাগে, একটা স্ফুলিঙ্গ লাগে, একটা ম্যাচের কাঠি লাগে, তার আগে লাগে বারুদ। এই যে বারুদ জমানোর কাজটা করছে বিএনপি, আর ওই স্ফুলিঙ্গ যে ম্যাচের কাঠিটা যে ধরানো, সেই কাজটা করছে এই আন্দোলন। আন্দোলন তারপরও আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে রয়ে গেছে। জামাত ৭০টি আসন পেয়েছে, ৭০টির বেশি। তো আই মিন জামাত জোট। ইসলামপন্থী দল জামাত জোট। তো আমরা যেটা মনে করি যে আমরা আসলে ধর্মভীরু একটি জাতি, আমরা ধর্মান্ধ নই, এবং ধর্মের মতো একটা ইমোশনাল বিষয়কে কোনোভাবেই রাজনীতির মাঠে আনা উচিত না। এই জন্য যে রাজনীতির মাঠে অনেক কিছু হয় সেটা ধর্মকে প্রশ্নবিদ্ধ করে, ধর্মকে অনেক ক্ষেত্রে অসম্মান করে। কাজেই রাজনীতির জায়গায় ধর্মকে আনা উচিত না, কারণ ধর্মকে রাজনীতির জায়গায় আনলে ধর্ম মাঝে মাঝেই অসম্মানিত হতেই পারে, হয়। কারণ ধর্মের হয়। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, তারপরও জামাতের এই যে ৭০টিরও বেশি আসন পাওয়া, এই বিষয়টা আসলে কি আমার কাছে তো অনেক সারপ্রাইজিং লাগলো। আমি তো সেটাও আশা করি নাই। না, এখন ধরেন আপনি যেহেতু মাঠে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মাঠে আওয়ামী লীগ ছিল না। আপনি এত আওয়ামী লীগের এত কিছু পর আপনি জানেন যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু এখনও আছে। আপনি আশেপাশে দেখেন, একটা বড় অংশের মানুষ এখনও কিন্তু আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করে। ওই মানুষগুলো তো ছিল না, ফলে ওই জায়গাটা তো ফাঁকা হয়েছে। ওই জায়গাটা তো ফাঁকা, কোনো জায়গাটা ফাঁকা হলে, রাজনীতি তো শূন্যতা পছন্দ করে না, প্রকৃতি কখনো শূন্যতাকে অ্যালাউ করে না। এখন এই জায়গাগুলোতে ধরেন জামাত ইসলামের কিছু কিছু বিষয় তারা ব্যবহার করছে। প্রথম হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, ধর্মভীরু। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি বলি, এই যে জামাত যে ৭০টা আসন পেল, এই ৭০টা আসন কিন্তু সারা দেশে বিক্ষিপ্তভাবে পায় নাই। কিছু কিছু জেলাতে পেয়েছে, সীমান্তবর্তী এলাকাতে পেয়েছে। এবং বৃহত্তর ঢাকার যে জায়গাগুলোতে পেয়েছে সেগুলো কিন্তু মূলত নিম্ন মধ্যবিত্তের বস্তি এলাকা, ওই জায়গায় কিন্তু জামাত ভোটগুলো বেশি পেয়েছে। এর একটা আমার কাছে একটা নিজস্ব ব্যাখ্যা আছে। ধরেন দরিদ্র অঞ্চলে ধর্ম কিন্তু ভালো কাজ করে। কারণ হলো, যে মানুষটা দরিদ্র সে তো এই পার্থিব জীবনে সুখ শান্তি পায় নাই, এবং সে মনে করে পরজন্মে আমি ভালো থাকব। এবং জামাত কিন্তু একটা জিনিস ক্রিয়েট করছে, এবং আমি কিন্তু নির্বাচনে আগে কিন্তু আমরা জামাতের সমালোচনা করেছি। জামাত কিন্তু আমরা ফেসবুকে দেখেছি, মিডিয়াতে দেখেছি, অনেক জায়গায় বলা হচ্ছে যে জামাতকে ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, বা ভেস্তে যাইতে হলে একজন মুসলমান হিসেবে জামাতকে ভোট দেওয়া নৈতিক দায়িত্ব। এই বক্তব্যটা আপনার কাছে গ্রহণযোগ্য না, কিন্তু আপনারা চিন্তা করেন, গ্রামের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা মানুষের কাছে এই বক্তব্যটা কিন্তু দাম আছে। হ্যাঁ, এখন দেখেন বঞ্চিত। এখন এই কথাটা বলতেছি, এই বিষয়টা যে সত্য না, এটা বোঝার জন্য যে সক্ষমতা, যে শিক্ষা দরকার, সেটাও তো তাদের নেই। ফলে আপনি খেয়াল করেন, জামাত কিন্তু সীমান্তবর্তী এলাকায়, এবং উত্তরবঙ্গ কিন্তু আমরা জানি যে বাংলাদেশের উত্তরবঙ্গ অঞ্চলটা অর্থনৈতিকভাবে আগাগোড়াই পিছিয়ে, এবং ওই অঞ্চলে কিন্তু তারা ভোট বেশি পেয়েছে। সিলেটে দেখেন, তারা মনে করছে সিলেটে অনেক ভোট পাইছে, পায় নাই। সো এই যে বিষয়গুলো, এটা একটা বিষয়। মিডিয়ার একটা সোশ্যাল মিডিয়ার একটা হাইপ ছিল। ওরা কিন্তু একটা সংঘবদ্ধভাবে সোশ্যাল মিডিয়া একটা হাইপ তৈরি করতে পেরেছে যে আমরা খুব ভালো অবস্থায় আছি, আমরা পরিবর্তন করে ফেলবো। আরও আছে, আরও আছে, আর একটু আমি বলতেছি এটা আসতেছি, আগে ওদের কারণগুলো বলি। আর একটা বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে কি, এটা কিন্তু কেউ আলোচনা আসে না। ভারতে বিজেপির উত্থান, তার একটা প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে জামাতের জনপ্রিয় হওয়ার একটা কারণ, কিন্তু অনেকগুলো কারণের ভিতরে এটাও কিন্তু একটা কারণ। যেখানে জামাতে প্রতিদিনই আমরা খুঁজলে পাওয়া যায় বাবরি মসজিদের ঘটনা, এখন আবার বিজেপি বলতেছে, তা বলা হয় যে বিভিন্ন মসজিদের নিচে নাকি মন্দির ছিল। এই বিষয়গুলো যখন আসে, এই বাংলাদেশে যারা অল্প শিক্ষিত ধর্মপ্রাণ মানুষ, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। সেই প্রতিক্রিয়ার জায়গাটায় জামাতে ইসলামের মতো দলের জনপ্রিয়তা কিন্তু বাড়ে। এবং আপনারা দেখেন, খেয়াল করেন, বিজেপি রাজনীতি যারা করে, কেউ কেউ কিন্তু মনে মনে চায়ও যে বাংলাদেশে জামাতের উত্থান হোক, তাহলে তারা তাদের দেশে মুসলিম কপাও যে বিষয়টা আছে, সেইটা প্রচার করতে আরও সুবিধা হয়। ফলে এটাও কিন্তু একটা ফ্যাক্টর। সো এই সবগুলো ফ্যাক্টর মিলে কিন্তু এই জিনিসটা আছে। এখন আসেন নারীদের বিষয়টা, আপনি যে কথাটা বলতেছিলেন, এখন হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আপনি যারা শহরে শিক্ষিত মানুষ আছেন, তারা কিন্তু এটাকে একভাবে দেখছেন, আর গ্রামের যে দরিদ্র মানুষটা আছে তারা কিন্তু আরেকভাবে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের যে সাংস্কৃতিক মনস্তত্ত্ব,
সেই মনস্তত্ত্বে এখনও কিন্তু মেয়েরা নিজেকে সেই জায়গায় ভাবতে কি পারে? একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি যখন স্কুলে যান, বাংলা শহরেই আপনি স্কুলে যান আপনার বাচ্চাকে আনতে, আরেকটা বাচ্চার মা তাকে আপনি কি বলে সম্বোধন করেন? ভাবি। আপনি তো ভাই আপা বলেন না। কিন্তু যে লোকটা আসে, তার বাবা যদি আসে, মনস্তত্ত্বে মনস্তত্ত্বে সো ওই যে নারীকে তারা দিয়ে নারীকে চেয়ে নারী সম্পর্কে তাদের যে মন্তব্য, তার প্রভাব আছে, কিন্তু প্রভাবটা খুব বেশি না। আর যেটুকু আছে সেটুকু হচ্ছে শহর কেন্দ্রিক। কিছু ফলে জামাতের নেতৃত্ব বলেছেন যে তারা আসলে ক্ষমতায় যেতেও চান না, তারা আসলে হ্যাঁ, ক্ষমতার আড়ালেই থাকতে চান। আড়ালে থাকতে চান। ফলে এগুলো ব্যাখ্যা করা কিন্তু অত সহজ না। তারপর আরেকটা বিষয় কাজ করেছে, ধরেন জামাতে ইসলাম একটা জিনিস তৈরি মানে হাইপ তুলতে সক্ষম হয়েছে, তারা সৎ। যদিও তারা কতটুকু সৎ সে প্রশ্ন আছে। তারা অন্তত তারা প্রচার করার সক্ষম হয়েছে যে বিএনপি আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, তারা তো চাঁদাবাজি করে নাই। কিন্তু দেখেন নির্বাচনের আগে যারা টাকা সহ ধরা পড়েছে সবাই জামাত। কিন্তু সাধারণ মানুষ তো এত ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে না, তাদের কাছে অত ইনফরমেশনও নেই। তারা কিন্তু আপাত দৃষ্টিতে তাদের স্মৃতিতে আওয়ামী লীগ এবং বিএনপির অতীত সময়টা আছে। তারা মনে করতেছে আর আমরা দুজনকে তো দেখছি, দুজনই তো সন্ত্রাস করছে, দুজনই চাঁদাবাজি করছে, থাক না, আসুক না জামাত একবার, দেখি না তারা কেমন। তাহলে আমরা বলতে পারি যে জামাত মানে স্বল্প শিক্ষিত মানুষের ভোট, ভারতে বিজেপির উত্থানের প্রভাব, এই সমস্ত কারণে এবং আমাদের দুইটি প্রধান রাজনৈতিক দলের অতীত ইতিহাস, অতীত ইতিহাস এবং তাদের নির্বাচনী প্রচারণার কৌশল, সেই সাথে ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে হাইপ ইয়েটা, এই বিষয়গুলো কাজ করছে। আমরা খুব ভালো সরকার গঠন করে ফেলছি প্রায়, এই ব্যাপারটা নিয়ে আরেকটা জিনিস কি আছে তোমার মনে হয় যে কিছু মানুষ বাংলাদেশে কিন্তু আছে, তারা আর যাই হোক বিএনপি কে ভোট দিবে না? হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যেই আছে। আমি আওয়ামী লীগের সঙ্গে অনেকে কথা বলেছি, কোনোভাবেই বিএনপিকে ভোট দিব না। আপনি খেয়াল করে দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমি নিজে সাংবাদিকতা করতাম, করার কারণে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। ইভেন ওবায়দুল কাদেরকে আমি অনেকবার বলেছি, হাসান মাহমুদ ভাই টরন্টোতে এসেছিল, তাকে আমি বলেছি যে আপনারা যে বিএনপিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছেন, বিএনপি যদি না থাকে তাহলে শূন্যস্থানটা তো জামাত নিবে। রাইট। তারা কিন্তু কথা বলতো না। আজকে দেখেন এই যে রাজনীতি দুইটা জায়গা, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, ঘটনাক্রমে ওরা বিএনপিকে সরাইতে চাইছে কিন্তু নিজেরাই সরে গেছে। তো ওই জায়গাটা তো জামাত নিবেই, আর কোনো দল নাই তো, আপনার রিপ্লেসমেন্ট নাই এখানে। আর তার আগে একটু কথা বলি, এই রিপ্লেসমেন্টটা কিন্তু হতে পারতো বাম রাজনীতি। এবং আমরা যখন বড় হয়েছি, আপনিও তখন যখন বড়, আপনার খেয়াল আছে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু বাম রাজনীতির প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল। তার মানে কি, বাংলাদেশের সমাজ, এবং দেখেন জাসদের জন্ম হয়েছিল কিন্তু বাম মনস্তত্ত্ব দিয়ে। বাম রাজনীতির একটা ভালো ভূমি ছিল বাংলাদেশ, সেই বাম রাজনীতিও কিন্তু টিকতে পারে নাই। এবং বাম রাজনীতি কেন টিকতে পারে নাই? বাম কখনো আওয়ামী ঘরানার হয়েছে, বাম কখনো মস্কোপন্থী হয়েছে, বাম কখনো পিকিংপন্থী হয়েছে। তার মানে নিজস্বতা তৈরির থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, এবং এই নিজস্বতা থেকে তারা বিচ্যুতি হওয়ার কারণে তাদের এই জায়গাটা তারা নষ্ট করছে। এবং এনসিপির কথা বলি, এই এনসিপিও কিন্তু আজকে জামাতের ভেতরে ঢুকে নিজস্বতা হারাতে বসেছে। ফলে তাদের যে সম্ভাবনাটা ছিল, তারা যদি এই জামাত জোট থেকে বেরিয়ে না আসে, তাদের যে সম্ভাবনাটুকু ছিল সেটুকু তারা কিন্তু নষ্ট করবে। এই প্রসঙ্গে আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাই যে এনসিপি মাত্র 10টির মতো আসন সম্ভবত পেয়েছে, 6টি, 6টি আসন পেয়েছে, অথচ এনসিপির যারা যোদ্ধা ছিল জুলাই আন্দোলনে তাদেরকে কিন্তু দেশের মানুষ অনেক ভরসা করেছিল, এবং এই যে তরুণ প্রজন্ম, তাদের কথা, তাদের কাজ, তাদের মানে মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার ধরন, এই সব কিছু আমাদেরকে খুবই আকৃষ্ট করেছিল এবং আমরা কিন্তু অনেক আশা করেছিলাম। তো এই দলটি এত কম আসন কেন পেল? আচ্ছা, আপনি খেয়াল করেন, এর প্রথম কারণ আমি যেটা বলবো যে এনসিপির দুজন বোধহয় সরকারে গিয়েছিল, এটা তাদের ছিল প্রথম ভুল। সরকারে থাকে এবং সরকারের থেকে এবং সরকারের বাইরেও কয়েকজনের বিরুদ্ধে চরম চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ কিন্তু এসেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন একটা বিএনপির কর্মী বা একটা বিএনপির নেতা বা একটা আওয়ামী লীগের নেতা চাঁদাবাজি করছে, আপনার মনে কী হবে, বেটা তো এমনি চাঁদাবাজি করেই করছে, ওটাই তার স্বভাব। আপনার মনস্তত্ত্বে ওটার প্রভাব যতখানি, কিন্তু এনসিপির যে নেতাটা আসছে তার নিয়ে আপনার মনের ভিতর চিত্রটা কি? চিত্রটা হচ্ছে সৎ, কখনোই 2 নম্বরই করবে না, এরকম একটা ছবি কিন্তু আপনার মনের মধ্যে। যখন দেখেন সেই লোকটাও কিন্তু দুর্নীতি করতেছে,
তখন কিন্তু আঘাতটা ওই যে বিএনপি আর আওয়ামী লীগের নেতা দুর্নীতি করলে যতখানি পাবেন তার চেয়ে বেশি পাবেন, কারণ এক্সপেকটেশন তার প্রতি ছিল ভিন্ন। বিএনপি বা আওয়ামী লীগের একজন নেতার কাছ থেকে আপনি কি, শামীম ওসমান কিংবা মির্জা আব্বাস, তার কাছ থেকে আপনি এক্সপেকটেশন তো অনেক কিছু না, আপনি তো আশা করেন না যে ফেরেস্তা হয়ে গেছে, আপনি জানেন এটা মাস্তান ওইভাবে কথা বলে, সো আপনার এক্সপেকটেশন কম। কিন্তু এনসিপি যখন গঠন হলো আপনার কাছে এক্সপেকটেশন কী ছিল? বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে, বাংলাদেশের রাজনীতির স্টাইল পরিবর্তন হবে, রাজনীতিবিদদের পরিবর্তন হবে, সৎ রাজনীতি আসবে। কিন্তু যখন দেখেন সেটা হয় নাই, তখন কিন্তু আপনার কাছে আঘাতের পরিমাণটা অনেক বেশি এবং এটা বিস্তারটাও বেশি, যার ফলটা তো নির্বাচনে বুঝেছেন। এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ওই যে বললাম তারা জামাতের সাথে জোট করেছে, জামাত তাদের সাথে জোট করেনি, এই কারণে কিন্তু এনসিপির মানে আরেকটা জিনিস, একটা নতুন দল 6টা আসন পেয়েছে, নট ব্যাড, এটা কিন্তু খারাপ বলছি না, আশা করা যায়। হ্যাঁ। তো এনসিপির যে বলা যায় যে তাদের অপরিপক্ক সিদ্ধান্ত সরকারে চলে যাওয়া এবং সেখানে গিয়ে হঠাৎ করে ক্ষমতা পেয়ে সেটার অপব্যবহার করা, বলা যায় ওরা বয়সে নবীন তরুণ, তারা তো ভুল করবে। তো আমরা আশা করব যে এনসিপি দলটি এই ভুল থেকে কিছুটা শিক্ষা নিবে এবং একসাথে দর্শকদেরকে আমি যেই তথ্যটি দিতে চাই সেটি অত্যন্ত আশার কথা, সেটা হচ্ছে যে জামাত 70টি আসন পেলেও এই ভোটগুলো আসলে কিছুটা স্বল্প শিক্ষিত মানুষের ভোট, কিছুটা বিজেপির প্রভাব এবং কিছুটা অ্যান্টি বিএনপি ভোটে তারা আসলে এগিয়েছে। এবং ওদের কিছু নিজস্ব ভোট তো আছেই। তাদের নিজস্ব ভোট তো কিছুটা আছেই। কাজেই আমরা তো এই বিষয়ে তবু এখনো আশা করে থাকতে পারি যে আমরা এখনো ধর্মান্ধ হয়ে যাইনি, এখনো ধর্মভীরু আছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, কিন্তু এখানে কিন্তু বিএনপির একটা বড় রোল প্লে করতে হবে সামনে। একে তো বিএনপি ক্ষমতায় অনেকগুলা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 200-র উপর আসন নিয়ে তারা ক্ষমতায় আসছে, এবং বাংলাদেশের মতো একটা বাংলাদেশকে চালানো কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় বটে, নানা সমস্যা। এখানে কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমবেই। এখন বিএনপির জনপ্রিয়তা কমলে লাভ কার? জামাতেরই তো লাভ। ফলে বিএনপি রাষ্ট্র পরিচালনায়, বিএনপি রাজনৈতিক পদচারণায় সামনের দিনে তাকে অনেক সাবধানী হতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে জুলাই সনদে যে 48টি প্রস্তাবনা দেয়া হয়েছে, 84টি। 84টি প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে বিএনপি তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন হা ভোটে 64% হা ভোট আমরা পেয়েছি। তো এই অবস্থায় বিএনপি সরকার গঠনের পর জুলাই সনদের প্রতি তাদের আসলে আচরণটা কি হতে পারে? আমাদের যে হ্যানা ভোটের যে ব্যালটটা দেওয়া হয়েছিল সেখানে 4টা পয়েন্ট লেখা ছিল, দেখেন কতে লেখা ছিল: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হইবে। খ, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। গ, ইম্পর্টেন্ট দেখেন, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি ক্ষমতাসীন তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে একমত হইয়াছে সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করতে বিরোধী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হইবে। এখানে বলছে দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হইবে। এখন বিএনপিকে যেটা নোট অফ ডিসেন্ট, মানে বিএনপি প্রতিশ্রুতি দিছে যে আমি এটা করব না। হ্যাঁ, সেই জন্যই আমার প্রশ্ন, কিন্তু হা ভোট তো আসলে জিতেছে। হ্যাঁ, হা ভোটে কথা বলে এইগুলোকে মেনে নিয়েই তো হা ভোট, এটা আমি মানছি, এটা মানছি বলেই তো হা ভোট। তার মানে হা ভোট বলাচ্ছে, আমার যেটা বুঝি হা ভোটের টেকনিক্যাল বিষয়টা হচ্ছে ওই 84টি বিষয় মানতে হবে, নট নেসেসারি। 84টির বিষয় মানতে হবে, নট নেসেসারি। সরকার বা আপনার ধরেন যে সরকার গঠিত হবে, বিএনপি সরকার গঠিত হচ্ছে, তারা যে বিষয়গুলোকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, আমি মনে করি এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেগুলো তারা মানতে বাধ্য না। যেমন দেখেন, সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। রাজনৈতিক দল তো প্রতিশ্রুতি দেয় নাই। এনসিপি তো জুলাই সনদে স্বাক্ষরই করেনি। তাহলে দর্শক আমরা বলতে পারি যে আমরা জুলাই সনদটি কতটা বাস্তবায়িত হবে
অথবা হবে না সেটার জন্য আমাদের আসলে অপেক্ষা কিছুদিন করতে হবে। অপেক্ষা করতে হবে, কারণ এখনই ইট ইজ টু আর্লি টু গো ফর এনি হুম। কনক্লুশন আর ডিসকাশন। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে যদিও দেশি এবং বিদেশি বিশ্লেষকরা বলছেন নির্বাচন ছিল সুষ্ঠু এবং নিরপেক্ষ, এবং দেশে ডক্টর ইউনূস এই নির্বাচনকে অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে বলে ঘোষণা করেছেন, তারপরও সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নেতারা তাদের বক্তৃতায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনেছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলো, এটার পেছনে আসলে কি মানে ইলেকশন বাংলাদেশ যখনই হয় তখনই কিছু মানুষ বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? শোনেন, পৃথিবীতে শতভাগ সত্য বলে কিছু নেই, মৃত্যু ছাড়া 100% বলে কিছুই নেই। এখন কতটুকু আপনি গ্রহণযোগ্য ধরবেন, একটা লেভেল এরর, একটা বলে না এরর, কিন্তু একটা থাকেই, অ্যাকসেপ্টেন্স এরর বলে একটা বিষয় আছে। এবারে নির্বাচন যে যতটুকু হয়েছে, যদি কোনো এরর থেকেও থাকে সেটা এতই নগণ্য, সেটাকে আপনি ধর্তব্যের মধ্যে আনতে পারেন না। এখন আমাদের দেশে কি হয়, নির্বাচনে যারা হেরে যায়, দেখেন 91 সালের নির্বাচনে হারার পরেও কিন্তু আওয়ামী লীগ বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। হুম, নিজে বলে। সো আপনি দেখেন এবারে যে নির্বাচন, এত সুন্দর নির্বাচন বাংলাদেশে সত্যিকার অর্থে আগে কখনো হয় নাই। 91 সালের নির্বাচনটাকে আমরা সবার আগে এগিয়ে রাখতাম, এইবারের নির্বাচনটা আমি তারপরও 91-কে এগিয়ে রাখবো। 91 পরেই এটা সবচেয়ে সুন্দর নির্বাচন। আমি 91-কে এগিয়ে রাখবো, কারণ ওখানে আওয়ামী লীগ বিএনপি দুটো দলই ছিল। হুম হুম। আরেকটা প্রশ্ন আমার মনে আসছে যে নির্বাচনটা এত চমৎকার করে হলো, আমরা বিজয় পেলাম, বিএনপি বিজয় পেল, তারা তো খুশি, কিন্তু তারপরও নির্বাচিত সদস্যদের যে শপথ অনুষ্ঠান সেটার জন্য এত বিলম্ব কেন হচ্ছে? আচ্ছা, নির্বাচনের শপথ আমাদের কনস্টিটিউশনে কি আছে? নির্বাচনের শপথ কে করাবেন? স্পিকার বা ডেপুটি স্পিকার করাবেন। কিন্তু আগের সংসদের স্পিকার ডেপুটি স্পিকার শব্দ পলাতক। তাহলে কে করবেন? রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি করতেও একটু টেকনিক্যাল প্রবলেম আছে। তারপরে বলা আছে সেটাও যদি প্রবলেম থাকে তাহলে কে করবে? সেক্ষেত্রে বলা আছে নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনার শপথ করাবেন আপনার সংসদ সদস্যদের। হ্যাঁ, সোফার হয়ে গেছে, এবং 3 দিন পরে খুব সময় মঙ্গলবার শপথ অনুষ্ঠান গ্রহণ তাহলে অনুষ্ঠান। দর্শক এই বিষয়টি অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার যে যদিও শপথ গ্রহণ অনুষ্ঠান বিলম্ব হচ্ছে, কিন্তু এটার পেছনে আসলে কোনো ষড়যন্ত্র নেই, এটা হচ্ছে কিছুটা সংবিধানকে। সাংবিধানিক বাধ্যবাধকতা, সংবিধানকে ফলো করা। রাইট রাইট। আচ্ছা, আরেকটা কথা, নির্বাচনের যে শপথ অনুষ্ঠানটি হবে সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা জানি যে পাকিস্তান, চীন এবং ভারতের মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন যে মোদিকে কেন আমন্ত্রণ জানানো হচ্ছে, বা ভারতের বিরুদ্ধে এত কথা বলার পরেও মোদিকে আসলে কেন আমন্ত্রণ জানানো হচ্ছে, এই বিষয়টা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন 13টার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, 13টা দেশের সরকার প্রধানকে, তার মধ্যে ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক আমাদের জন্য, মানে এই 13টার মধ্যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই 4টাকে ধরে রাখছি। মোদি অবশ্য আসতে পারবে না বলেছে, বাট তিনি সেটা বলেছে তার উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি পাঠাবেন, কারণ ওই সময় বোধহয় ফরাসি সরকার প্রধান ভারত সফর করবেন, ওই সময় নিশ্চয়ই তিনি আসবেন না। কিন্তু কথা হচ্ছে আপনি তো রাষ্ট্র চালাবেন, আপনাকে ভারতের সাথে ডিল করে তো চলতে হবে। আর ভারতকে কি আপনি উত্তেজিত করে চালাবেন, নাকি ভারতকে আপোষে নিয়ে বলবেন? আমরা ভারত বিরোধী, আপনিও ভারত বিরোধী, আমিও ভারত বিরোধী। বিষয়টা হচ্ছে কি, আমরা আমি ভারত ভারত বিরোধী। বিরোধী না, আমি তোমাকে একটু বলি, কারেকশন করতে চাই, আমিও আমি ভারত বিরোধী না। আমি আমি বলি, ভারতের আগ্রাসন আমার দেশে পছন্দ করি না, কিন্তু ভারতের অনেক কিছু আমি পছন্দ করি। আমি তাজমহল পছন্দ করি, আমি আমি কুতুব মিনার পছন্দ করি। আমার মাঝে মাঝে মনে হয় সমস্ত ভালো ভালো জিনিস কেন ভারতে আছে, আমি ভারতকে অনেক ভালোবাসি। আমি সে কথাটাই বলছি। আমরা ভারতকে বিরোধী করি না, আমরা আমরা কি বিরোধিতা করি? ভারতের সরকারের বাংলাদেশের প্রতি যে বিরূপ নেগেটিভ পলিসি, আমরা সেই পলিসির বিরোধিতা করি। আমাদের বাংলাদেশে আমরা কি বিরোধিতা করি? আমাদের বর্ডারে যে বর্ডার কিলিংগুলো হয়, আমরা এটার বিরোধিতা করি। আমাদের দেশের উপর দিয়ে বিনা পয়সায় কৌশলে ট্রানজিট নেবে, আমাদের কোনো ধরনের সুবিধা না দিয়ে আমরা সেইটার বিরোধিতা করি। আমরা বিরোধিতা করি সেইটার, যে ভারত যে আমাদের দেশে গণতন্ত্রকে ধ্বংস করে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য প্রভাব ফেলে, আমরা সেইটার বিরোধিতা করি। এবং ভারতকে আমাদের বুঝাইতে হবে, ভারতকে আমাকে বুঝাইতে হবে যে দেখো,
আমাদের সাথে তুমি যদি বিরোধিতা করে তুমি যতটুকু গেইন করতেছো, তুমি যদি আমাদের সাথে নৈতিক এবং লেভেল প্লেয়িং ফিল্ড করে উইন উইন সিচুয়েশনের মধ্যে সম্পর্ককে এগিয়ে নাও, তোমার কিন্তু অর্জন লং রানে আরও বেশি। দর্শক, আমাদের তো আমরা বুঝতে হবে। আপনাদের জানাতে চাই যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতেই হবে। আমাদের দেশের ৩ দিকেই ভারতের অবস্থান। আমরা ভারতের সাথে অবশ্যই কোন রকম ডিসপিউটে যাব না। কিন্তু আমাদের নিজেদের অধিকার সম্পর্কে আমরা রাইট। সচেতন থাকবো। বিএনপি আসলে এই বার্তাটি সবাইকে দিতে চায়। সেইজন্য আমরা ভারতকে আমাদের সমস্ত কাজে আসলে অন্তর্ভুক্ত করতেই চাই। আরেকটা জিনিস এখানে এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে অতীতে কিন্তু আমরা দেখি যে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা ভারতকে ডিল করছে অনেক সুন্দরভাবে, খুব সার্ক হয়েছে, পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজ সহ পানি চুক্তি হয়েছে। ইভেন খালেদা জিয়ার সময় ভারতের অনেক কিছু, যেমন ট্যাক্স এবং নন ট্যাক্স ব্যারিয়ার নিয়ে খালেদা জিয়ার কিছু ইনিশিয়েটিভ ছিল যেগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতন, সেগুলোকে ভারত মানতে বাধ্য হয়েছিল, কারণ তার ডিপ্লোমেসি। ভারতের শুধু একটা কনসার্ন, ভারতের যে জিনিসটা বিএনপির প্রতি ভারতের বিরূপ মনোভাবের জায়গা ছিল, সেটা ভারত মনে করত যে ভারতের যে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদী তাদের দৃষ্টিতে এবং স্থানীয়দের দৃষ্টিতে স্বাধীনতাকামী, তাদেরকে বাংলাদেশ প্যাট্রোনাইজ করে। এটা ভারতের একটা অ্যাজাম্পশন ছিল। এখন বিএনপি হয়তো অ্যাজাম্পশনে হওয়ার পিছনে যথেষ্ট কারণও তাদের কাছে ছিল, যেমন পরেশ বড়ুয়া বাংলাদেশে আসতো। এখন বিএনপি যদি বলে না, বিএনপি তো একটা রাজনৈতিক একটি সরকার, তো কখনোই উচিত না অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, যেটা ভারত করে। আমরাও সেটা করবো না। এখন বিএনপি যদি ভারতকে নিশ্চিত করতে পারে, দেখো আমরা আমার দেশের স্বার্থ নিয়ে কাজ করব, সেটা তোমার সাথে আমি যখন ডিল করবো তোমার সাথে আমার স্বার্থ নিয়ে কাজ করবো, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে আমি যাবো না আগ বাড়াইয়া। রাইট, রাইট। সো দর্শক, আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা আজকে আলোচনায় আপনাদের যেটা জানাতে চেয়েছি সেটা হচ্ছে এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে ফলাফলটি আমরা পেয়েছি সেটা আমাদের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত, এবং এই ফলাফলকে আমরা অত্যন্ত স্বাগতম ওয়েলকাম করছি। এবং এই প্রত্যাশা নির্বাচনের পরে আমরা একটি প্রত্যাশিত দেশ পাবো। এবং দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার সমর্থন একটা দলের কাছে ততক্ষণই গুরুত্বপূর্ণ যতক্ষণ আপনি সেই দলের ছত্রছায়ায় পুরোপুরি নিজেকে বিকিয়ে না দিবেন। আপনি অবশ্যই দল থেকে দূরে থাকবেন, দলের সমালোচনা করবেন, এবং আপনার ভোটের মূল্য আপনার নিজেকেই রক্ষা করতে হবে। তো মিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আপনাদের মতামতকে অত্যন্ত মূল্য দেই। আপনাদের সোশ্যাল মিডিয়ায় লেখা বিভিন্ন কথা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের লিখবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।